আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা? আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছে আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আমি তোমাদের সাথে সারাটা সময় জুড়ে রয়েছে মোহাম্মদ আব্দুল বারী, প্রভাষক, ইংরেজি, সোনারপুকুর শরীফ কলেজ, পার্বতীপুর, দিনাজপুর। Today I would like to talk a very important topic, that is narration, imperative sentence. Firstly, we should know what is imperative sentence and how can we change all this information I will deliver through my lecture. I expect that you will enjoy my class. Let's get started. Reported speech এর অর্থানুসারে রিপোর্টিং ভার্ব সে বা সেড কে পরিবর্তন করতে হয়। অর্থাৎ যে রিপোর্টেড স্পিচটা রয়েছে সেই স্পিচটাতে যদি আমাকে আদেশ বোঝায়, অনুরোধ বোঝায়, নিষেধ বোঝায়, তাহলে কখন কিভাবে রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করে কি বসাতে হয় সেটি আমরা একটু দেখে নিই এট এ গ্লান্স। আদেশ যদি বোঝায়, রিপোর্টেড স্পিচটা যদি আদেশ বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে আমরা ওয়ার্ডার বা ওয়ার্ডার্ড বসাবো। প্রেজেন্টে ওয়ার্ডার, পাস্টে ওয়ার্ডার্ড। যদি উপদেশ বোঝায় রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমার ভিতরে যে স্পিচটা রয়েছে সেটা যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইজ অথবা অ্যাডভাইজড। প্রেজেন্টে অ্যাডভাইজ, পাস্টে অ্যাডভাইজড। অনুরোধ যদি বোঝায় তাহলে রিকোয়েস্ট, নিষেধ যদি বোঝায় তাহলে ফরবিড বা ফরবেড, আর প্রস্তাব যদি বোঝায় তাহলে প্রপোজ বা প্রপোজড, দয়া বা প্রার্থনা যদি বোঝায় তাহলে বেগ বা বেগ। এবং ওপরে কোনোটাই যদি বোঝা না যায়, অর্থাৎ তুমি বুঝে উঠতে পারছো না যে নিষেধ না আদেশ না উপদেশ, তখন তুমি বসাবে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে টেল বা টোল্ড। তাহলে বাস হয়ে গেল আমাদের মোটামুটিভাবে কী করে চেঞ্জ করতে হবে সেই বিষয়গুলি। এবার আমরা উদাহরণ সহকারে সেই বিষয়গুলি দেখতে থাকব। এবার আমরা স্ট্রাকচারটি একটু খেয়াল করি। স্ট্রাকচারটি অনুসরণ করা আমাদের জন্য জরুরি। সাবজেক্ট প্লাস রিকোয়েস্ট অথবা অর্ডার, তারপর অ্যাডভাইস অথবা টেল অথবা বেগ। অর্থাৎ এখানে যে রিপোর্টিং ভার্বগুলো পরিবর্তন করে অর্থ অনুসারে যে বসবে সেগুলো এখানে সংযোজন করা হয়েছে। প্লাস অবজেক্ট যদি থাকে, প্লাস টু, প্লাস রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। টু এর পরে আমাকে বসাতে হবে রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। উদাহরণ দিয়ে দেখবো আমরা। দ্য রিচ ম্যান সেড টু দ্য কবলার, ধনী মানুষটি মুচিকে বলল, হ্যাভ দিস মানি, এই টাকাটা রাখো, অ্যান্ড কিপ ইট। হ্যাভ দিস মানি অর্থাৎ এই টাকাটা নাও, অ্যান্ড কিপ ইট, রেখে দাও। এবার তাহলে আমরা কি করব, এখানে দেখো তো কি বলছে। দ্য রিচ ম্যান সেড টু দ্য কবলার, ধনী মানুষটিকে মুচিকে বলল, হ্যাভ দিস মানি, এই টাকাটা নাও, এই টাকাটা নাও, অ্যান্ড কিপ ইট, রেখে দাও। এখানে কি আদেশ করছে, উপদেশ দিচ্ছে, অনুরোধ করছে, নিষেধ করছে, না প্রার্থনা করছে? প্রার্থনা করে না, নিষেধ করে না, এখন আদেশ করছে না উপদেশ করছে? ঠিক আদেশ করা, এই টাকাটা নাও এবং রেখে দাও, আদেশও না। তাহলে কিছুই যখন বোঝা যাবে না তখন আমরা টোল্ড ব্যবহার করব। কী ব্যবহার করব? টোল্ড। এটাকে চেঞ্জ করে আমরা টোল্ড ব্যবহার করব। তাহলে লিখতে পারবো দ্য রিচ ম্যান, এটাকে চেঞ্জ করে লিখলাম told the cobbler। এবার ইনভার্টেড কমা থেকে কি বসাবো? টু বসাবো। টু বসানোর পরে বলা হয়েছে মেন ভার্ব। মেন ভার্ব হ্যাভ, কিন্তু মেন ভার্ব হ্যাভ। দিস থাকলে কি হয়? দ্যাট মানি অ্যান্ড কিপ ইট, যেভাবে আছে থেকে যাবে, অ্যান্ড কিপ ইট। তাহলে আমরা কী করলাম একটু খেয়াল করো তো। রিপোর্টিং ভার্বকে চেঞ্জ করে আমরা বুঝে উঠতে পারছি না যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ কোনটা। এরকম ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে বসাই যাবো কি? টোল্ড। আর যদি মনে করো যে না উপদেশ বোঝাচ্ছে তাহলে অ্যাডভাইস বসাবা, যদি আদেশ করা বোঝাচ্ছে তাহলে অর্ডার বসাবা। এরকম যদি কেস ঘটে, কিন্তু এখানে এমন ক্লিয়ার কিছু বোঝা যাচ্ছে না। দ্য রিচ ম্যান টোল্ড দ্য কবলার, তারপর ইনভার্টেড কমা উঠিয়ে আমরা টু বসাবো, টু হ্যাভ, আর দিস থাকার কারণে হচ্ছে দ্যাট। বাকি যে অংশটা আছে সেভাবেই থাকবে, মানি অ্যান্ড কিপ ইট। এবার আমরা বরিশাল বোর্ড 17 সালে যে প্রশ্নটি আসে সেটা একটু দেখি। আরমান সেড টু ফাহিম, আরমান ফাহিমকে বলল টেক ইট, এটা রাখো। কোনো একটা বিষয় নিয়ে বলছে টেক ইট, রেখে দাও। এখানে কাউকে আদেশ করছে, উপদেশ করছে, অনুরোধ করছে, নিষেধ, না কি করতেছে? কোনো কিছু স্পষ্ট করে বোঝা করে রেখে দাও।
জাস্ট আদেশ, আদেশও তো করছে না, এটা করো এটা করো এমনটি করো না। তাহলে আমরা এখানে লিখতে পারি আরমান, যদি কিছুই আমাদের স্পষ্ট না সেক্ষেত্রে আমি টোল বসাই দেব। যদি পাস্টে আছে আরমান টোল ফাহিম। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে আপনি বসাইছেন রিকোয়েস্ট, ওয়ার্ডার, অ্যাডভাইস, টেল, বেক, কিন্তু টোল কোথায় গেল? আসলে এটা প্রেজেন্টের ফর্মে বসা আছে, পাস্ট টেন্সে হলে আমাকে চেঞ্জ করে নিতে হবে। টোল বসানো হলো আরমান টোল ফাহিম, ইনভার্টেড কমা উঠিয়ে টু বসাবো, টু টেক ইট। ভেরি ইজি অ্যান্ড সিম্পল। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করা একেবারেই সহজ। কেন? এখানে জাস্ট আমাকে বুঝতে হবে রিপোর্টিং ভার্বটা কি বোঝাচ্ছে। যদি না বুঝতে পারি তাহলে টোল বসাই দিলাম, আর ইনভার্টেড কমা উঠিয়ে টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ভার্ব প্লাস বাকি অংশ, বাস কমপ্লিট। এবার আমরা নেগেটিভ, এটা তো দেখলাম অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কি ঘটে, এই স্ট্রাকচার আমরা এখানে দেখেছি। এবার আমরা দেখব কোনটা নেগেটিভ হলে কি ধরনের স্ট্রাকচারটি হবে এবং উদাহরণগুলো কি হবে সেই বিষয়ে আমরা একটু দেখভাল করব। আর সবচেয়ে এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লেটসের ব্যবহার। ইনশাআল্লাহ লেটসের ব্যবহারটি আমি তোমাদেরকে অবশ্যই দেখাই দেব। এবার আমরা দেখব কোনটি, এবার আমরা দেখব তোমার নেগেটিভ যদি হয় তাহলে কি ঘটনাটি ঘটবে এবং স্ট্রাকচার কি হবে। এবার আমরা দ্বিতীয় যে স্ট্রাকচারটি নেগেটিভে দেখব সেটা একটু ফলো করি। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস রিকোয়েস্ট বা বেগ বা টেল বা অ্যাডভাইস প্লাস নট টু, অর্থাৎ ইনভার্টেড কমা উঠিয়ে কী বসাবো আমরা, নট টু প্লাস V1 প্লাস বাকি অংশ। উদাহরণ দেখি, মামুন সেড টু সাবিনা ডন্ট কোয়ারেল। মামুন সাবিনাকে বলল ঝগড়া করিও না। এটা কী করছে, আদেশ, উপদেশ, নিষেধ না কী করছে? এখানে নিষেধ করছে এক, আবার উপদেশও দিচ্ছে। তাহলে আমরা দুটিভাবেই করতে পারি এখানে। তাহলে মামুন, এটাকে চেঞ্জ করে আমরা অ্যাডভাইস করব, উপদেশ দিলেন, অ্যাডভাইস সাবিনা। এখানে যেহেতু নেগেটিভ আছে এই কারণে নট টু হবে, নেগেটিভ থাকার কারণে কি হবে, নট টু। তারপরে বসানো বলা হয়েছে V1, দেখো V1 প্লাস বাকি অংশ, তাহলে কোয়ারেল। এইটা একভাবে হতে পারে, আবার আরেকটিভাবে করা যেতে পারে, সেটি হচ্ছে মামুন ফরবিডের পাঁচটা হচ্ছে ফরবেড। মামুন ফরবেড কাকে নিষেধ করলো, সাবিনাকে। মামুন ফরবেড সাবিনা টু কোয়ারেল। তোমাদের মাঝে একটি প্রশ্ন জাগতে পারে, আচ্ছা এখানে নট কোথায় গেল? এই যে দেখছো না ফরবেড মানে নিষেধ করেছিল, এখানেই নিষেধ করেছিল অর্থটা কিন্তু চলে আসছে, নেগেটিভ অর্থটা এখানেই চলে আসছে যে মামুন ফরবেড সাবিনা টু কোয়ারেল, ঝগড়া করতে নিষেধ করেছিল। আর এখানে দেখো মামুন অ্যাডভাইস সাবিনা নট টু কোয়ারেল, মামুন সাবিনাকে উপদেশ দিল, কিসের উপদেশ দিল, নট টু কোয়ারেল, ঝগড়া করিও না। এটা ঝগড়া করিও না, এখানে বলছে যে মামুন সাবিনাকে নিষেধ করলো টু কোয়ারেল, ঝগড়া করতে, অর্থ কিন্তু একই। অতএব ফরবেড খুব খেয়াল রাখবে, এখানে কিন্তু নট টু বসা যাবে না, তখন টু প্লাস V1 বসাতে হবে। এবার আমরা লেটসের যে বহুল আলোচিত বহুল গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটির ব্যবহার আমরা এখন দেখব আর কি। এটি খুবই গুরুত্বপূর্ণ লেটসের ব্যবহারটি, বিশেষ করে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটি ভুল করলে কিন্তু চলবে না। আমরা এই জিনিসটা এবার খেয়াল করব। এবার আমরা যেটা অধিক গুরুত্বপূর্ণ এই সেন্টেন্স থেকে সেটি হচ্ছে লেটসের ব্যবহার। এবার আমরা দেখে নিই লেটসের ক্ষেত্রে স্ট্রাকচারটি কী হবে। সাবজেক্ট প্লাস প্রপোজ বা প্রপোজড, সাজেস্ট বা সাজেস্টেড, প্লাস অবজেক্ট যদি থাকে, প্লাস দ্যাট অথবা উই, প্লাস শুড, প্লাস V1 প্লাস বাকি অংশ। সবচেয়ে মজার বিষয় এই জায়গাটাতে যে কখন দ্যাটের পরে উই হবে না দ্যাট প্লাস, এখানে যেটা করা হয়েছে একটু খেয়াল করবো আমরা, দ্যাট দেওয়ার পরে হবে দে অথবা উই, দে অথবা কি হবে, উই হবে। একটু মনোযোগ দিয়ে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা খেয়াল করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ।
এখানে পরীক্ষার্থীরা প্রায় ভুল করে থাকে। রিপোর্টিং ভার্ব, নোটটা দেখি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা অথবা অবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট ফার্স্ট পারসন হলে দ্যাটের পরে উই বসে, দ্যাটের পরে কি বসবে? উই বসবে। অর্থাৎ এখানে একটু খেয়াল করে, হি সেড টু মি, এখানে হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। রিপোর্টিং ভার্ব সাবজেক্ট অথবা অবজেক্ট, সাবজেক্ট অথবা অবজেক্ট ফার্স্ট পারসন হলে দ্যাটের পরে কী হবে? উই বসবে। এক কথায় এখানে অথবা এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টে অথবা অবজেক্টে যদি ফার্স্ট পারসন আই অথবা উই থাকে বা মি থাকে বা আস থাকে, তাহলে এই দ্যাটের পরে আমাদের অবশ্যই উই বসাতে হবে। আর যদি এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টে অথবা অবজেক্টে যদি ফার্স্ট পারসন কেউ না থাকে, সেকেন্ড পারসন বা থার্ড পারসন এরা হয়, তাহলে অবশ্যই সেখানে কী হবে? দে হবে দ্যাটের পরে। আমরা উদাহরণ দিয়ে খেয়াল করি। তাহলে হি সেড টু মি, তিনি আমাকে বললেন, লেট আস গো আউট ফর প্লেয়িং ফুটবল, চলো আমরা ফুটবল খেলতে চাই, প্রস্তাব করছে। তাহলে আমরা লিখব হি প্রপোজড টু মি লেট আস, এখানে দ্যাট বসাবো আমরা। এবার হচ্ছে মজার বিষয় যে লেটাস আছে, এখন কি বসাবো? উই বসাবো না দে বসাবো? খেয়াল করো, এই যে রিপোর্টিং ভার্বটা আছে না, এর অবজেক্টে অথবা সাবজেক্টে ফার্স্ট পারসন যদি কেউ থেকে থাকে, তাহলে এখানে উই বসাতে হবে। দেখো তো আছে নাকি? এখানে নাই, এখানে এইতে ফার্স্ট পারসন মি আছে, তাহলে এখানে কি হবে? উই হবে। আর যদি ফার্স্ট পারসন না থাকতো, এখানে কালাম বা রহিম বা কেউ থাকতো, তাহলে এখানে দে হতো। তাহলে উই, এরপরে শুড, উই শুড, বাকিটা যা আছে বসে যাবে। গো আউট ফর প্লেয়িং ফুটবল, প্লেয়িং ফুটবল। তাহলে এটা বুঝতে তোমাদের সমস্যা রয়েছে? আশা করছি না। তারপর আমি আবার রিপিট করছি, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে দ্যাটের পরে কী হবে? উই হবে। আর যদি এখানে অর্থাৎ এই জায়গাটাতে আর এই জায়গাটাতে যদি ফার্স্ট পারসনে কেউ না থাকে, তাহলে এখানে উই হবে না, এখানে কি হবে? দে হবে। পরের বাক্যে আমরা সেটা দেখব। একটু খেয়াল করো, এবার 2 নম্বর থেকে আমরা যে নিয়ে আসবো রেজাল্টটা, মালিক সেড টু, সেড টু এখানে আমরা প্রপোজ করে দাও, প্রপোজ টু কালাম দ্যাট, এখানে লেটাস আছে তাই না? এবার দেখো উই বসাবো না দে বসাবো? আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্টে যদি ফার্স্ট পারসন কেউ থেকে থাকে, তাহলে উই হবে। দেখো তো আছে কি কেউ? এখানেও নাই, এখানেও নাই, তাহলে যদি না থাকে তাহলে দে হবে। তাহলে এখানে হচ্ছে দে, এরপরে বসাবো শুড, আমরা স্ট্রাকচার অনুসারে শুড, দ্যাট দে শুড গো হোম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত আমি 3টি বিষয় নিয়ে কথা বলেছি। ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কী ঘটনা ঘটে থাকে, নেগেটিভের ক্ষেত্রে কী ঘটনা ঘটে থাকে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক সেটি হচ্ছে লেটস দিয়ে থাকলে কখন হয় দ্যাটের পরে উই, কখন হয় দে, সেই বিষয়ে আমি পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরেও রয়েছে তোমার যে ভকেটিভ কেসের ক্ষেত্রে রয়েছে অ্যাড্রেসিং দিয়ে শুরু করতে হয়, তারপর যদি প্লিজ বসায়, রিকোয়েস্ট যদি প্লিজ থাকে তাহলে রিকোয়েস্টের যে ইনফরমেশন যে রয়েছে এই বিষয়গুলি রয়েছে। তবে মেজর এই 3টি কেস থেকে পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। আশা করছি এই ক্লাসটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখে থাকো এবং কোথাও যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাই দিবে। ইনশাআল্লাহ আশা করি তোমরা এই ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হবে এবং এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে প্রায় আমরা দেখে থাকি। তোমরা নিজেরাও দেখবে বোর্ড অ্যানালাইসিস করে, তোমরা অবশ্যই সেখানে দেখতে পাবে ইম্পারেটিভ সেন্টেন্সের উপস্থিতি রয়েছে। To sum up, I want to mention that please follow my lecture and try to practice in your houses. It will be very much helpful for you as well as in future exams. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.